অবশেষে আমরা বাংলা সিনেমার একজন লেজেন্ডের সাথে বসে আছি এবং তার অজুহাত এটাই যে বেলা নামে একটা সিনেমা আসছে বেলাদের জীবনী অবলম্বনে, এবং সেই সিনেমাতে এর থেকে সেরা কাস্টিং বোধহয় হতে পারতো না, মানে অটোমেটিক চয়েস হিসাবে। তো আলো সিনেমার পরেই বেলা এরকম একটা যেন আমাদের মনে হয়। এই ব্যাপারটা আপনার মধ্যে কি কোথাও মনে হয়েছে যে? হ্যাঁ, মানে অনেকে মানে যখন টিজারটাও বেরিয়েছে বা ট্রেলারটাও বেরিয়েছে তখন সবাই বলছে ওই আলো ছবির কোথাও একটা ফিল ওই ছবিতে পেয়েছে। কারণ আমাকে বহু মানুষ বলতেন যে আচ্ছা আর একটা আলো হয় না, আর একটা আলো দেখতে পাবো না। এখন আলোটা বোধহয় মানুষের মনের ভেতর মানে জীবনের ভেতর মানে বলে না রক্তের সাথে মিশে আছে বোধহয় আলো ছবিটা। তো সেই জন্য মাঝে মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হতাম আমি। তখন আমি খুব মানে কষ্ট হতো বলতে যে জানি না আর আলো হবে কি না, কারণ সত্যি কথা বলতে পরিচালকও তো আর নেই ওরকম একজন মহান পরিচালক যার সঙ্গে আমি খুব লাকি যে আমি 3টে ছবি করতে পেরেছিলাম, আলো, চাঁদের বাড়ি এবং ভালোবাসার বাড়ি। আর তারপরে যাই হোক, তো বেলার মধ্যে সবাই বলছে যে ওই একটা কোথাও অদ্ভুত মিষ্টত্ব আছে বা একটা অদ্ভুত এই নারী স্বাধীনতার উপর যে একটা আবেদন আছে বেলার। তো সেইটা মানে হয়তো ওই কনটেক্সটটা আলাদা, এই কনটেক্সটটা আলাদা, কিন্তু বাট কোথাও গিয়ে ওই একটা জায়গায় ওই মুভমেন্টটা বোধহয় এক, লাইক নারীদের জন্য কিছু ভেবে করা আর কি। আপনি নিজেও তো একজন এরকম অসামান্য নারী, যে আপনি এত গুণ, আপনি ছবি আঁকেন, নাচের দিকে আপনি এতটা এগিয়ে আছেন, তো তারপরও এইসব কিছু করার পর আপনি সময় বার করেন কি করে নিজের জন্য বা সিনেমার জন্য, এত কিছু সবকিছুর পরে? আমি আসলে প্রথমত আমি নিজে মানুষটা খুব মানে বহুমুখী প্রতিভা বলছি না, বহুমুখী এই কারণে বলছি যে আমার অনেক কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। মানে আমার নিজে যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার ভাল লাগে মাল্টিটাস্কিং করতে, মানে ওই মাল্টিটাস্কার হিসেবে যদি আমাকে কেউ আখ্যা দেয়, আই ফিল দ্যাটস এ কমপ্লিমেন্ট। তো সেই জন্য আমি অনেক কিছু কাজ একসাথে করার চেষ্টা করি। এবং নাচ আমার ফার্স্ট প্যাশন ছিল, মানে এমনিতেও নাচ নিয়ে আমার ভীষণ চিরকাল আমার খুব কৌতূহল ছিল এবং খুব ছোটবেলা থেকে আমি নাচি। আর আমি একটি স্কুলে যেতাম যেটার নাম ছিল, মানে একটা আর্ট স্কুলে যেতাম, তার নাম ছিল চিত্রাংশু। তো সেখানে নাচ, গান, ছবি আঁকা, ক্লে মডেলিং, অরিগামি সব কিছু শেখাতো। তো আমি মোটামুটি সব কিছুই একটু একটু করে শিখে নিয়েছিলাম। মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান বলছি না, কিন্তু তাহলে একটু একটু করে জেনে থাকা ভালো আর কি। ইনফ্যাক্ট তখন আমার মনে আছে, এখন তো মাস্ক পরে মুখে সবাই, আমাদের তখন না মুখোশ বানানো শেখাতো। মানে আমরা মানে ওইরকম ভাবে পেন্ট করে তারপর সে চোখ বার করা, নাক বার করা, মুখ বার করা, পিছনে এটা মানে বাঁধা, এগুলো সব আমাদের ওই স্কুলটাতে শেখাতো। তো খুব একটা ইন্টারেস্টিং অ্যাটমসফিয়ারে আমি বড় হয়েছি। তো সেখানে ক্লে মডেলিং শিখেছি, স্কাল্পচার কি করে, মানে পার্সু করিনি কিন্তু হ্যাঁ মানে ছোট ছোট করে শিখেছি। তো ফলে সেজন্য অনেক কিছু জিনিসের মধ্যে থাকার একটা আনন্দ যেটা আছে সেটা ছিল। আর আমাদের বাড়িটা ভীষণ ভার্সেটাইল ছিল, মানে আমাদের বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি, এবং মানে আমরা ছোটবেলা থেকে মানে একদিকে মানে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, একদিকে আমার কাকু কাকিমা সিনে সেন্ট্রালের মুভি, মানে দুজনেই ডাক্তার কিন্তু সিনেমার খুব মানে ভালো সিনেমা দেখার খুব আগ্রহ ছিল। সেখানে আমাকে সিনেমা দেখতে, তখন আমি অত ছোট, তখন আমি চোখ দেখিয়েছে আমাকে গৃহযুদ্ধ, মানে ওরকম ভালো ছবির এক্সপোজার। তারপরে আমার ঠাকুমা নিজে মানে সেই সময় আমার ঠাকুমা খুব ট্যালেন্টেড একজন মহিলা ছিলেন। বেলার সঙ্গে আমি খুব রিলেট করতে পারি ওটা, যে উনি সেই সময় নিজে শিখে একটা রেডিও বানিয়েছিলেন, মানে হয় না মানে রেডিও বানানোর টেকনিকটা শিখেছিলেন। তারপরে চামড়ার উপরে যে কাভিং করে করে সেই বানায় চামড়ার উপরে যে সুন্দর যে কারুকার্যগুলো, পুরুষ থেকে শুরু করে মানে তারপর উনি রোজ ডায়েরি লিখতেন, মানে জীবনের শেষ কয়েকদিন আগে অব্দিও ডায়েরি লিখে গেছেন। ফলে আমি এরকম একটা আমার পিসি খুব ভালো বাটিক করতেন, তো ওইরকম একটা অ্যাটমসফিয়ারই বড় হয়েছি যে যেখানে আমি দেখেছি আমার মা মানে রাতের পর রাত শেষ হয়ে যাচ্ছে, মা বই পড়ে যাচ্ছে, মানে ভীষণ। মা ওয়াজ অ্যান অ্যাভিড রিডার, মানে আমি এখনো মনে আছে মা সব দেশ পত্রিকাগুলোকে বাঁধিয়ে এইরকম হয়ে গেছিল, তখন কেউ বাঁধাতেন। তো মা ভীষণ পড়তে ভালোবাসতো, আরব্য রজনীর গল্প। ইনফ্যাক্ট মা চলে যাওয়ার পর আমি একটা লেখা লিখেছি যেখানে মাকে জিজ্ঞেস করেছি, মা ওইখানে কি তোমার সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইগুলো আছে যেগুলো তোমার এত প্রিয় ছিল? তো সেই জন্য আমি না অনেক মানে
মানে অনেক কাজ একসাথে সবাই যে করতে পারে সেটা। তারপর দেখছি আমাদের বাড়িতে হয়তো বাইরে থেকে কোন নাগপুর থেকে কেউ জব্বলপুর থেকে প্রচুর মানে আত্মীয় স্বজনরা এসছে, অত বড় বাড়িও না, তার মধ্যে দেখছি মা সবাইকে রান্না করে খাইয়ে দিচ্ছে, এই করছে। মানে সেই জন্য মানে আমি বেলাদের এইটাও দেখছিলাম যে এই যে সবাইকে নিয়ে বাঁচার যে একটা খুব উৎসাহ দেওয়া, সেইটা খুব ইন্টারেস্টিং আর কি। মানে ইনফ্যাক্ট বেলার কিছু কিছু জায়গা আছে যেখানে একটা জায়গা আছে আকাশবাণীতে বৃষ্টি, মানে আকাশবাণীতে উনি যেহেতু কাজ করতেন, বৃষ্টি হয়েছে বাড়ি যেতে পারেনি, তো সবাইকে বলে চলো আমরা খিচুড়ি বানিয়ে খাই। এই যে ভালোবেসে সবাইকে আপন করে নেওয়ার যে একটা ক্যাপাসিটি, সেটা থ্রু ফুড হোক, ভালোবাসা হোক। তো এখানে দেখাচ্ছে যে মানে এখানে বেলাদের যেটা ছিল যে নারীকে কোনো একটা বিষয় তাদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে স্বাধীন করা। মানে এই বেলাদের কথা শুনে বহু মানুষ, বহু মহিলা ভাতের হোটেল খুলেছিল, এত উদ্বুদ্ধ হয়েছিল। তো মানে যে একটা এখন তো সোশ্যাল মিডিয়াতে একটা কিছু এলে একটা মানে মানে ফরেস্ট ফায়ারের মতো ছড়িয়ে পড়ে, তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু একটা মানুষের বলার মধ্যে যে তার আওয়াজটা কানে গিয়ে যে এত বড় একটা ইনফ্লুয়েন্স তৈরি হতে পারে অন্য মানুষের মধ্যে, সেটাই একটা খুব বিস্ময়ের ব্যাপার। তো তাই জন্য বেলাদের পুরো ব্যাপারটাই আমার কাছে খুব মানে খুব সুন্দর লেগেছে। এবং সত্যি কথা উনি এমনই একজন মহিলা ছিলেন, তার কিন্তু সেরকম ভাবে কোনো ডকুমেন্টেশন বা ওনার উপর কোনো সেইভাবে কোনো ইয়ে হয়নি, মানে তথ্যচিত্র হয়নি বা কিছু হয়নি। আই এম ভেরি হ্যাপি যে অনিলাভ সত্যি এরকম একটা কাজ ভেবেছেন। আমি জানি না ছবিটা নিশ্চয়ই মানুষের ভালো লাগবে, একটা চেষ্টা করেছি আমরা ছবি করতে, যতটুকু ইনফরমেশন ছিল ওনার সম্বন্ধে। না, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে খুব একটা অভিনয় করতে হয়নি বা খাটতে হয়নি ভিতর, মানে আপনি মানুষটাও নিজেও এরকম অনেকটা। আমি আসলে হ্যাঁ, যারা আমাকে চেনে তারা একটু, আমি একটু ঝাঁপিয়েও পড়ি আর কি, মানে মানে কি কি হচ্ছে একটু দেখি, ও আচ্ছা এটা হয়নি, আচ্ছা তা আমি কি করতে পারি, একটু নিজেও ইনিশিয়েটিভ নিয়ে চলে যাই। তো আমাকে আমার হাজবেন্ড বলেছে যে তুমি একটা কাজ করো, বাড়ির বাইরে একটা বোর্ড লাগাও, তার উপরে লিখে দাও মুশকিল আসান, দেখবে সবাই এখানে অনেকেই আসে অনেক কিছু নিয়ে। তো আমার ভালোই লাগে সেটা, যতটুকু পারি করার চেষ্টা করি। এবং সিনেমাকে যেহেতু খুব ভালোবেসে কাজটা করি, আর সিনেমা আমার কাছে খুব মানে খুব প্রিয় একটা বিষয়, সেই জন্য সিনেমার জন্য যতটা পারি নিজেকে, মানে যতটা আমার তরফ থেকে পারি আমি নিজেকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি যে এত বড় একজন স্টার, সুপারস্টার, আজকাল তো সুপারস্টার মেগাস্টার এইসব কথা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, এইসব খেতাবগুলো আপনি অনেকদিন আগেই নিয়ে নিয়েছেন। তো তারপর আপনি যখন স্ক্রিপ্ট বাঁচতে বসেন সেটা কিভাবে বাঁচেন? মানে আপনাকে আমরা দেখতে পাই তো অনেক ছোট ছোট সিনেমাতেও অভিনয় করতে, এক্সপেরিমেন্টাল সিনেমায় অভিনয় করতে। আসলে আমি না মানে জানি না, এটা আমার বোধহয় অনেকে আমাকে বলে এই কথাটা যে সবসময় বড় ছবি করবে, সবসময় বড় ছবি করবে, না অনেকেই বলে আমাকে। কিন্তু কেন জানি না আমার কেন সিনেমার একটা দায়বদ্ধতা কাজ করে আমার ভেতরে। মানে আমার মনে হয় যদি কোনো ভালো মেকার আসে, কোনো ভালো ইন্ডিপেন্ডেন্ট স্টোরি নিয়ে আসে, বা কোনো ইন্ডিপেন্ডেন্ট গল্প নিয়ে, বা কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার যখন কাজ করে, আমার মনে হয় যে যদি আমি এদের পাশে থাকতে পারি, হয়তো একটা ভালো সিনেমা হতেও পারে, যেটা হয়তো আন্তর্জাতিক মানে কিছু ভালো হতে পারে, বা আরো বেশ কিছু ইন্টারেস্টিং মানুষের কাছে পৌঁছতে পারে যারা অন্য ধরনের একটু সিনেমা দেখতে চায়। সত্যি কথা বলতে কি, সিনেমার তো কোনো বাউন্ডারি নেই যে কিরম সিনেমা বানাতে হবে। তবে আমাকে অনেক সময় অনেকে বলে যে না, এই বাউন্ডারির মধ্যে, এই প্যারামিটার্সের মধ্যে সিনেমা করা উচিত। না, আমি সেটা কোনোদিনই মানিনি, আজকে বলে না, যবে থেকে আমি মানে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকেই কিন্তু আমি সবসময় অনেক রকম ধরনের সিনেমাকে এক্সপেরিমেন্ট করেছি। ফলে আমি মনে করি যে আমার তখনই একটা রেঞ্জ তৈরি হবে যখন আমি অনেক ধরনের কাজের মধ্যে মানে নিজেকে, কারণ দেখো মানুষটা তো আমি একটাই, আমাকে আমার চরিত্রগুলো যাতে লোককে নাড়া দেয়, এটাই হচ্ছে আমার মোটো। বিকজ ঋতুপর্ণা সেনগুপ্তকে তো বারবার দেখবে না মানুষ, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখবে না।
চরিত্রগুলোকে দেখবে। তাই কোনো চরিত্রকে আমাকে দেখতে খারাপ লাগতে পারে, দেখতে সুন্দর লাগতে পারে, কোথাও একটু মোটা লাগতে পারে, কোথাও রোগা লাগতে পারে, কোথাও চুল ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, চোখের তলায় কালি থাকতে পারে, কিন্তু সেটা ওই চরিত্রটা, ওটা ঋতুপর্ণা সেনগুপ্ত না। এটা আমাকে অনেকে বলেছে একবার, একজন বলছে আপনাকে না সামনাসামনি বেশি সুন্দর দেখতে, মানে সিনেমার থেকেও বেশি ভালো। আবার একজন বলছে আপনাকে সিনেমাতে খুব গ্ল্যামারাস লাগছে, সামনাসামনি আপনাকে একটু সাধারণ লাগছে দেখ। তখন আমি বললাম যে কেন বলুন তো, কারণ ওটা তো আমি নই, আমার ওই চরিত্রটা, তাই জন্যই আমাকে অন্যরকম লাগে দেখতে বারবার। তো আমাকে অন্যরকম লাগাটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। তাই জন্য আমার কাছে সিনেমা মানে হচ্ছে একটা ভার্সেটাইল ব্যাপার। ইটস নট অনলি যে আমি মানে শুধু একই রকম ফ্রেমওয়ার্কে কাজ করে যাব। ম্যাডাম সেনগুপ্তের প্রিমিয়ারে আমার ওয়াইফ গেছিলেন দেখতে, উনি সামনাসামনি আপনাকে দেখে এটাই বক্তব্য ছিল যে সিনেমাতে যেরকম আপনাকে দেখতে তার থেকে বাস্তবে আরো অনেক বেশি ভালো দেখতে, আরো অনেক সুন্দর দেখতে। ম্যাডাম সেনগুপ্তাতে যে আমার চরিত্রটা ছিল, সেখানে সে এই মহিলা মানে একটা মানে মেয়ে মারা গেছে, তার একটা এফেক্ট, তার মধ্যে তারপরে সে একটা জিনিস ইনভেস্টিগেট করছে, তার চেহারার মধ্যে চিন্তার ছাপ থাকতে, তাই জন্য আমি ম্যাডাম সেনগুপ্তাতেও না খুব মানে চুল টুল মানে অত কিছু করিনি, জাস্ট একটা মানে একটা বেঁধে নিয়েছি, মানে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, কোনো সেরকম মেকআপ কিচ্ছু করিনি। তো নাহলে আমার রোলটার মধ্যে ওই তাগিদটা তৈরি হবে না। মনের মধ্যে যে অগোছালো ব্যাপার আছে সেটা, মনের ভেতরের টেনশনটা তো আমার ফেসে ফুটতে হবে। চোখ ফেসটা যদি খুব পরিপাটি থাকে, আমাদের মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা আমরা জানি। তো ফেসটা যদি আমরা ঠিক মতো মানে আমাদের ভেতরের টেনশনটা যদি মুখের মধ্যে না প্রকাশ পায়, তখন কিন্তু সেই চরিত্রটা তখন তার সার্থকতা পায় না। হিন্দিতে অক্ষয় কুমার আর বাংলায় সৃজিত মুখার্জি, আপনাকে দেখলে মনে হয় মানে তাদের সাথে খুব কোথাও মিল আছে। এই জায়গাতে মিলটা আছে যে আপনি যখন আগে সিনেমা করতেন 90-এর দশকে বা তার পরবর্তী সময়, সেই সময় বছরে 12টা সিনেমা আসতো। এখন অক্ষয় কুমার বছরে 5-6টা সিনেমা করেন, আপনিও করেন, সৃজিত দা এক্স্যাক্টলি সেরকম। তো যেখানে সবাই কাজ কমিয়ে দিচ্ছে, সবাই কাজ কমিয়ে দিচ্ছে, যেখানে আপনি এখনো সেই পুরনো ব্যাপারটাকে ধরে রেখেছেন, এটা কঠিন মনে হয় না, কষ্টকর মনে হয় না? একটু তো কষ্ট হয়, বাট আমি কিছুটা হলেও ভাবি যে অনেক সময় ভালো ফিল্ম মেকাররা হয়তো আসে, অনেক সময় তাদের এক্সপেরিমেন্ট অনেক বড় জায়গাতেও গেছে অনেক সময়। তো সেই জন্য অনেক সময় ভাবি যে কিছুটা হলেও যদি মানে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আরো ভালো দুটো সিনেমা হতে পারে ইন্ডাস্ট্রিতে। তো সেই ভাবনাটা আমার আছে। তবে আমিও এখন একটু দেখেই কাজ করি যে কোন কোন সিনেমাগুলো একদম আমাকে খুব বেশি এক্সাইট করছে, শুধু সেগুলোতেই আমি পার্টিসিপেট করার চেষ্টা করি। তাতেও তো সংখ্যা বেড়ে যায়, কারণ লিস্ট ইজ লং, তার থেকে আমাকে আবার সেটা বাঁচতে হয়। বাট আই এম হ্যাপি উইথ মাই স্পেস। তবে মাঝে মাঝে একটুখানি মন খারাপ হয়ে যায় যখন অনেক কিছু মানে হয়তো আমরা যেভাবে ঠিক ভাবি সেভাবে ওয়ার্ক করে না বা কিছু, কিন্তু তারপরেও ভাবি যে সবকিছুর মধ্যেও পজিটিভিটিটা আমি বজায় রাখার চেষ্টা করি, যে আমার তখন মনে হয় যে আমার নেক্সট কাজটা নিশ্চয়ই এর থেকে ভালো হবে। রিসেন্টলি দেব শুভশ্রীর ধূমকেতু নিয়ে এত হাইপ তৈরি হচ্ছে এবং সেখানে যত আলোচনা হচ্ছে, রেফারেন্স হিসাবে আপনারা প্রসেনজিতের জুটি বারবার আসছে, ওনারা দেব শুভশ্রী ওই সিনেমাটার পর আর একসাথে কাজ করেননি, অথচ আপনি বা আপনারা ইন্টারভিউতে কখনো বলেছেন যে আপনাদের মধ্যে খুব ঝগড়া আছে, তবুও একসাথে শুটিং করছেন এবং সেটা দেখে বোঝা যাচ্ছে না। তো এই প্রফেশনালিজমটা কি করে হতো এবং তখনকার দিন থেকে আপনারা সেটা করছেন, যেটা এখনকার জেনারেশন হয়তো করতে পারছে না? আসলে আমার মনে হয় যে মানে আমাদের মানে আমি বলবো যে প্রসেনজিৎ ঋতুপর্ণার যেই ম্যাজিক বা যেই ধরনের আমাদের কাজের মানে ইম্পর্টেন্স ইন দিস ইন্ডাস্ট্রি, সেটা একটা অন্য গল্প বলে। কারণ আমরা অনেকগুলো ফেজ দেখে এসেছি। আমরা শুরু করেছিলাম 90s থেকে, আর আজকে 2025, দীর্ঘ 30 বছরের ইতিহাস আছে আমাদের, ফলে ইটস আ ভেরি লং জার্নি। তো সেইটার সাথে আমার মনে হয় না কিছু কম্পেয়ার করা যায়। বি হচ্ছে যে কারণ আমরা যে সময়টা শুরু করেছিলাম সেখানে তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কোনো উত্তেজনামূলক কোনো ঘটনা ঘটতো না, তখন ওরকম মানে ওরকম ফ্যান ফ্রেন্ডজি ওরকম ভাবে মানুষ ওরকম মানে হয় না যে যেটা সোশ্যাল মিডিয়াতে ক্যাপচার করে কিছু করার মতো ওরকম ছিল না। কিন্তু আমাদের ছিল মানে পাগলের মতো মানুষের
ভালোবাসা, যেটা আমি দেখেছি গ্রামে গঞ্জে, যেখানে গিয়ে আমরা দাঁড়িয়েছি শয় 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 লোক চিৎকার করছে, কাঁদছে। আজও যখন আমি যাই, মানে আমাদের ওই সময়কার একটা, তখনও দেখি যে কি ভিড় করে মানুষ রাত্রি 2-3টে অবধি দাঁড়িয়ে আছে শুধু আমাদের একটু দেখবে বলে স্টেজে। তো তখনকার গান, মানে এখন তো গান মানে 1 মিনিটের মধ্যে 2 লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে, 50,000 দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু তখন তো ওই গান শুনে শুনেই মানুষ পাগল হয়ে গেছে। মানে তখন হয়তো এক্স্যাক্টলি এখনো শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান ইয়ের মতো, মানে অ্যানথেমের মতো, বিয়েবাড়ির মানে বিয়েবাড়ির গান। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি যে আমরা নেই ওইটার মধ্যে, অন্য একটা রিল কারো অন্য, সেখানেও শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান চলছে। তো ইটস সো পপুলার। মানে আমি বলছি ওই পাগলামোটা আমরা অন্য মানে লেভেলে দেখেছি। মানে তাই জন্য বলছি অনেকগুলো ফেজ কাটিয়ে এসেছি, তো সেই সময়টাও দেখেছি। তারপর যখন মাল্টিপ্লেক্স হয়েছে, যখন মানে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স হয়েছে, সেইটারও উন্মাদনা দেখেছি। তারপর এখন আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার এই বিভৎস, এই বিশাল মানে 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 প্রোপাগ্যান্ডা, সেটাও দেখছি, সেটার মধ্যে। সো উই হ্যাভ লিভড মেনি মোমেন্টস। আর সেইখান থেকে এসে আমি বলবো যে আবার আমরা যখন 16 বছর পরে 15 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তখনও কিন্তু আমরা ইকুয়ালি 3টে সুপারহিট দিয়েছি। এই সময় কিন্তু আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, যখন কিন্তু তার আগে তখন আমরা কিন্তু 47টা সিনেমা অলরেডি করে ফেলেছিলাম। তো সেই প্রসেনজিৎ ঋতুপর্ণা যেই সাংঘাতিক রসায়নটা তৈরি করেছিল, যেই সাংঘাতিক ব্যবসা দিয়েছিল ইন্ডাস্ট্রিকে, যেই সময় ইন্ডাস্ট্রি জানতো না, বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে, সেই সময় এক একটা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল। মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইজ এ ক্লাসিক এক্সাম্পল, যেখানে অনেক কিছু নতুনের উদ্ভব হয়েছিল এবং সেটা একটা রেভলিউশনের মতো হয়ে গেছিল। এবং প্রথম সিনেমাস্কোপ তৈরি হয়, মানে সিনেমাস্কোপের ছবি বাংলা সিনেমাতে দেখা যায়। গান তো একটা মানে ভাইরাল আমরা এখন বলি, তখনকার ওই সময় ওই গানগুলো এত ভাইরাল যে আজকেও যখন স্টেজে উঠি তখন সবাই বলে যে দিদি ওই গানটা না করে কিন্তু নামতে দেবো না। মানে আমাদের মনের মানুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মানে মধুর মিলন, তুমি এলে তাই, শুধু একবার বলো, মানে আমাদের লিস্ট ইজ এন্ডলেস। তো ফলে আমরা না অনেকটা বড় সময় জুড়ে সবকিছু দেখেছি। তো সেই জন্য আমি মনে করি যে সেই জায়গাটা আমাদের খুব মানে প্রেশাস, আর বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেই জায়গাটা খুব প্রেশাস। আজকে আমার ডেফিনেটলি আমার অনেক শুভেচ্ছা দেব আর শুভশ্রীকে, ওরা নিশ্চয়ই খুব ভালো করছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দেয়ার সাকসেস। আমাদের জায়গাটা কিন্তু অনেক অন্য স্ট্রাগল থেকে আমরা আজকে এই জায়গাতে এসে আমরা মানে একটা দিন চলে গেছে, রাত চলে গেছে, আমরা শুটিং করে যাচ্ছি। এখন তো অনেক সময়ের ইয়ে আছে, মানে অনেক ইস্যুজ আছে, কন্ট্রাক্ট আছে, এই আছে সেই আছে, কিন্তু তখনকার কিন্তু আমরা পিওর ভালোবেসে সবকিছু করতাম। মানে একজন প্রডিউসার বলতো দিদি আমাদের খুব ইয়ে হয়ে যাবে যদি আমরা আজকে রাত্রের মধ্যে না শেষ করতে, রাত্রি 2-3টে বেজে যাচ্ছে, কোনো খেয়াল নেই, আমরা শুটিং করে যাচ্ছি। পরের দিন আবার 6টার সময় অন্য একজন ডিরেক্টরের কল টাইম, সে তো কিছু করেনি, তার ছবিও আমাদের 3 ঘন্টা স্টুডিওর মধ্যে ঘুমিয়েছি, আবার মেকআপ করে দৌড়েছি। আমার মেকআপ আর্টিস্ট বসে আছে কেন বলতে পারবে। গাড়ির মধ্যে ঘুমাতে গেছি, বা কোনো একটা জায়গায় ঘুমিয়ে পড়েছি, তারপর উঠে তাড়াতাড়ি রেডি, তখন মেকআপ ভ্যান নেই, কিছু নেই, কোনো একটা টেন্ট লাগিয়ে জামা কাপড় চেঞ্জ করে। কিন্তু সেই ছবিও কিন্তু সপ্তাহের পর সপ্তাহ চলেছে, মাসের পর মাস চলেছে। মানে সিলভার জুবিলি হয়েছে, গোল্ডেন জুবিলি হয়েছে। তো ফলে অনেকগুলো ফেজ আমরা দেখেছি। তা আজও আমি যেই ফেজটাতে এখন আছি আমি এনজয় করি। আর এখন আবার সিনেমার প্যাটার্নটা বদলেছে, ডায়নামিক্সটা বদলেছে, লুকটা বদলে গেছে, বা মানুষের চাহিদার জায়গাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু তাও আমি মনে করি যে আমাদের এই পুরো বিষয়টা সত্যি মানে একটা রিসার্চ মেটেরিয়াল তো বটে। অসাধারণ একটা জার্নি অবশ্যই। তবে সোশ্যাল মিডিয়াতে একটা খুব কৌতূহল আছে সবার, মানে প্রায় এটা নিয়ে বিতর্ক হয় যে প্রাক্তনের পরবর্তী পর্বটা যদি আসে সেটাকে আপনারা করতে রাজি হবেন নাকি দেব শুভশ্রীকেই করতে হবে, ব্যাকিংটা নিতে হবে? প্রাক্তনের পরবর্তী যদি কোনো পর্ব আসে, আমি জানি না, সেটা সময় বলে দেবে। তবে প্রাক্তনের আমরা যে প্রাক্তনে যেটা ক্রিয়েট করেছিলাম, মানে আজকেও মানুষ প্রাক্তন ছবিটার কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। আমরা না, মানে দর্শকদের ভেতরের রিয়াকশন
প্রাক্তন নাকি মানুষের অনেকের জীবন বদলে দিয়েছে। অনেকে ভেবেছিল একে অপরের থেকে সরে যাবে, তারা কাছে চলে এসছে। আবার হয়তো মানে শুরু হয়েছিল, ভেবেছিল যে হয়তো সরে গেলে ভালো হবে, তারা আবার মানে নিজেরা আবার রিকনসাইল করেছে। তো সিনেমা মানুষের অনেক জীবনেরও অনেক জায়গাগুলোর ক্ষতগুলো হয়তো ভরে দেয়, জানি না, সেটা হয়তো সিনেমার সেটাই ইনফ্লুয়েন্স। তবে প্রাক্তন যদি আবার প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে হয়, প্রাক্তন 2, আই উইল বি ভেরি হ্যাপি। আর তারপরেও যদি প্রাক্তনের জায়গাটা অন্য কেউ তাদের সেরকম ধরনের স্ক্রিপ্ট বা ভালো কিছু দিয়ে আনতে পারে, নিশ্চয়ই আনবে, আই এম শিওর ভালোই হবে। আচ্ছা, আপনার সাথে যারা জার্নি শুরু করেছিলেন তারা প্রায় কেউই এখন নেই, মানে আপনার সমসাময়িক নায়িকারা। আপনার এই রহস্যটা কি, ট্রিকটা কি, যে আপনি চিরকাল এভারগ্রিন হিসাবে রয়ে গেলেন? আই থিঙ্ক ভালোবাসা, বা আই থিঙ্ক মাই ডেডিকেশন অ্যান্ড লাভ টুয়ার্ডস দ্য ক্রাফট। কারণ আমি সবসময় এই জায়গাটাকে এত ভালোবেসেছি না, মানে অনেক কিছু স্যাক্রিফাইসও করে দিয়েছি হয়তো, তাই জন্য ভালোবাসার সেই তীব্র ডেডিকেশনটা বোধহয় সেই আমার কাজের মধ্যে রয়ে গেছে। এবং কোথাও গিয়ে মনে হয় যে আমি কোনো না কোনোভাবে রেসপন্সিবল। কোনো একটা কাজ নিলে সেটাকে খুব ভালো করে না শেষ করলে, সেটা সাথে শেষ অবধি না থাকলে তার প্রতি ইনজাস্টিস করা হবে। তো আই হ্যাভ অলওয়েজ বিন আই ফেল্ট ভেরি রেসপন্সিবল ফর অল মাই প্রজেক্টস। মানে আমি নিজের ভীষণ দায়িত্ব মানে নিয়ে ফেলিও, আর দায়িত্ব মানে আমার মনে হয় যে আমি কোনোভাবে এটার মানে আই এম ভেরি মানে অ্যাজ ইফ যেন আমার এই দায়িত্বটা আমাকেই নিতে হবে এবং আমার কাঁধে এই দায়িত্বটা আছে, মানে এই জিনিসটার আমার একটা কোথাও ফিলিংস হয়। আর তাছাড়া আমি মনে করি সময়ের সাথে সাথে আমি খুব ইন্টারেস্টিং প্রজেক্টস করেছি, আর আমাকে নিয়ে ছবি লেখা হয়, আমাকে ভিত্তি করে বেস করে আমাকে ছবির কাঠামো তৈরি হয়। তো সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আই এম ভেরি ইনডেটেড টু মাই ডিরেক্টর, প্রডিউসার্স, আমার দর্শক যারা আমাকে ভালোবাসে, এবং প্রত্যেকে ইন্ডাস্ট্রি যারা আমাকে মানে আমার টেকনিশিয়ানরা যারা আমার সবাই মানে ইন্ডাস্ট্রি যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার ফ্যানরা, আমি মনে করি যে তাদের জন্য এটা আমার মানে দায়িত্বের মধ্যে পড়ে যে আমি নিজেকে ঠিক রেখে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দেবো তাদের। এটা আমার মনে হয়। আমি জানি না কতটা আই এম গুড অ্যাট ইট, বাট আই থিঙ্ক দ্যাটস। সৃজিত দা একবার বলছিলেন আপনার গল্প বলতে গিয়ে যে আপনি সিনেমার জন্য যে কোনো কিছু করতে পারেন, একবার পুজোর প্যান্ডেলে গিয়ে, এরকম কি সত্যি হয়েছে? যে হ্যাঁ, কারণ সেই সময় রাজকাহিনী রিলিজ হচ্ছিল, আর তারপরে আর আমাকে যদি একবার কেউ বলে যে সাংঘাতিক প্রমোশন করতে হবে, আমি হ্যাঁ সাংঘাতিক তো করতে হবে, সিনেমার জন্য সবকিছু করতে হবে। এবার সেই সময় গেছিল সৃজিতের পা ভেঙে, সৃজিতের পা কিছু একটা মানে ইনজুরি হয়েছিল, তো কিছুটা পা ঠিক হয়েছিল। তারপরে আমি সৃজিতকে বলতাম এখানে চলো, ওখানে চলো, এই পুজোয় ওই পুজোয় সেই পুজো, এখানে যেতে হবে, ওখানে এত লোক আছে। একটা সময় আমি আর পারছি না, তোমার এত এনার্জি কোথা থেকে আসবে? আমি আরে ছবিটা প্রমোট করতে হবে, চলো। সে শ্রীজিৎ মজা করে বলেছিল যে আমি আর পারছি না। না, আমি একটু নাছরবান্দাই আছি। ইনফ্যাক্ট আমার এই বেলাতেও আমার ডিরেক্টরকে আমি নিজেই বলছি যে আজকে কি ইন্টারভিউ আছে, আমাকে তাড়াতাড়ি বলো, এক্ষুনি এগুলো করতে হবে। মানে একদিন আমার একটু গলা খারাপ ছিল, শরীর খারাপ ছিল, আমি একটা দিন পারিনি, তো আমি সেটার থেকে আমার আবার টেনশন হচ্ছে, কি জানি কি হলো না, কোনটা বাকি রয়ে গেল, এইটা হয়নি, ওইটা ইন্টারভিউটা করতে পারলাম না, ওই রেডিওটা বলা হলো না, মানে এইটা করতে হবে। মানে এরকম আমার সবসময় চলতে থাকে, বিকজ ওই যে বললাম ওই তাগিদটা আমি জানি না, সবসময় অনুভব করি ফর সিনেমা, এবং আমি চাই যে এটা আমার থাক, তাতে করে আমি আমার কাজটাকে আরো বেটার করতে পারবো। সিনেমা তৈরি হয়ে যাওয়ার পর এই যে মার্কেটিং এর ব্যাপারটা তো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলায় খুব অবহেলিত হয়। আমরা সবসময় বলি যে দেব এই ব্যাপারটাকে একদম নেক্সট লেভেল নিয়ে গেছেন, সৃজিত দাও এটা অসাধারণ করেন, আপনিও সেটা আসলে করেন, কিন্তু আপনার সেই প্রচারটা হয় না। তো বিভিন্ন জায়গায় এরকম মনে হয় না যে আপনি একটু আন্ডাররেটেড হয়ে যাচ্ছেন? আপনি 220টা সিনেমা করেছেন, জাতীয় পুরস্কার বা জাতীয় পুরস্কার না, পুরস্কার সেই হিসাবে 30টা। তো মনে হয় না সংখ্যাটা, রেশিওটা অনেক কম হয়ে গেল? আসলে 30টা পুরস্কার, আরো অনেক পুরস্কার আছে, আমি জানি না কতগুলো মেনশন করা আছে এখানে, বাট আই থিঙ্ক আরো পুরস্কার আছে। কিন্তু ঠিক আছে, আরো পুরস্কার আসবে নিশ্চয়ই, আমি তো এখন আমার ক্যারিয়ার শেষ হয়নি। আমি মনে করি যে যেই পুরস্কারগুলো পেয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট পুরস্কার, এবং আমার জীবনের অনেক পুরস্কার আছে যেগুলো হয়তো এখানে মেনশন করা নেই, অনেকগুলো আছে আমার যদি বায়োডাটা দেখা হয়। তবে পুরস্কার
পুরস্কারের আশায় আমি কিছু করি না, তবে পুরস্কার পেতে খুব ভালো লাগে, তখন মনে হয় যে আরো বেশি এনকারেজ লাগে। তবে আমার শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে আমার দর্শকের ভালোবাসা এবং দর্শকের চাহিদা যে ঋতুপর্ণাকে এরপরও আরো অনেক দারুণ দারুণ কাজে দেখতে চাই। কিরকম কাজে আপনি নিজেকে দেখতে চান? এখন সবাই অ্যাকশন সিনেমা, মাস কমার্শিয়াল সব সিনেমা দেখতে চাইছে, বাংলাতে পরপর আসছে। রিসেন্টলি রঘু ডাকাতে আমরা দেখতে পাচ্ছি যে রূপা গাঙ্গুলিকে। তো আপনার মনে হয় না যে এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমাতে বেশ আমি হিরোইন, মানে আমি নায়ক এরকম হিসাবে আসলাম, যেরকম সাউথ ইন্ডিয়ান সিনেমাতে হয় একটা খুশি দেবো সবাই উড়ে যাবে, বিজয় শান্তি? না, আমার ভালো লাগে সেরকম কাজ করতে, বিকজ আমার একটা ছবি ইনফ্যাক্ট করেছি যেটা পুলিশ অফিসারের একটা চরিত্র করেছি, যেখানে আমি মানে খুব ডায়নামিক একজন পুলিশ অফিসার, দামিনী বলে। ওটা এখনো মানে ওটা রিলিজ হবে, ব্রাত্যদাও আছেন ওটাতে। আর কিছুদিন আগে আমি একটা ছবি করেছিলাম বিদ্রোহিনী বলে, ওই ছবিটাও বেশ মানে আমার ওরকম একজন টাফ রোল ছিল। তবে আই উড লাভ টু ডু ইট। মানে আমি মনে করি যে আমি যেরকম অভিনেত্রী, আমি সব রকম কাজেই খুব এগিয়ে আসতে পারি। সো আমি যদি ওরকম একটা আরো ডায়নামিক, আরো বোল্ড কোনো রোল পাই, আই ডেফিনেটলি। মানে আমি সবসময় কিন্তু বোল্ড চরিত্র করেও গেছি। ম্যাডাম সেনগুপ্ত তো কিছুটা আমরা দেখলাম অন্যরকম, একদম ওখানেও ফাইট করেছি। আমার একটা ফাইট সিকোয়েন্স আছে, যেটা খুব ভালো বলেছে সবাই। আর আমি অনেক ছবিতেই ফাইট করেছি। মানে আমার বাংলাদেশ, যেগুলো বাংলাদেশ আর কলকাতার কো প্রোডাকশনের ফিল্মস গুলোতে প্রচুর আমার ফাইট সিকোয়েন্সেস আছে, ডান্স সিকোয়েন্সেস আছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি আর একটা ছবিও করেছি, ওটাতেও আমার খুব দুর্দান্ত অ্যাকশন ছিল। আই থিঙ্ক আমি অনেক রকম কাজ করতে ভালোবাসি, আর আজকে দিনে দাঁড়িয়ে থেকে আমি ওরকম একটা কাজ করতেই পারি যেখানে আমাকে একেবারে অন্যরকম লাগবে, অন্যরকম ভাবে আমাকে প্রেজেন্ট করা হবে। বেলাদেতেও সেটা করা হয়েছে। বেলাদের প্রসঙ্গে একটা কথা খুব কৌতূহল হচ্ছে জানতে, আপনি কখনো ওই বেলাদের বই পড়ে রান্না টান্না করেছেন? হ্যাঁ, বেলাদের সম্বন্ধে যখন থেকে জানতে শুরু করেছি, ইনফ্যাক্ট আমার মা ঠাকুমাদের কাছে বেলাদের বই ছিল, এবং বেলাদের রান্না নিয়ে সবসময় একটা চর্চা শুনেছি সবসময়। আর বেলাদের নামটা খুব পরিচিত ছিল আমার কাছে। অবশ্যই খুব বেশি যে আমি বেলাদেরকে নিয়ে চর্চা করেছিলাম তা নয়, তবে সিনেমাটা যখন আমাকে অনিলাভ প্রপোজ করলো, তখন আমি বেলাদের সম্বন্ধে আরেকটু জানতে শুরু করলাম, এবং দেখেছিলাম যে উনি কত ডিফিকাল্ট রেসিপিস করেছেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি বলছিলাম যে ডিম দিয়ে শাক কিভাবে যে বানায়, এটা ভীষণ রহস্যজনক ব্যাপার। তারপর হচ্ছে মুরগির মালাইকারি, মানে এগুলো হচ্ছে বেলাদের স্পেশাল সব রান্না। তো আই থিঙ্ক আমরা সবাই একটু ট্রাই করবো নিশ্চয়ই। আফটার বেলাদে, যখন এমনিতেও আফটারঅল আপনাদের সামনে বেলাদে কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে, তারপরে তো রান্নার ইন্টারেস্টটা বোধহয় আরেকটু বেড়ে যাবে। এইসব রান্না যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, মানে বেলাদের চরিত্রটার মধ্যে এতটা ঢুকে পড়েছেন বা রিসার্চ করেছেন, অবশ্য আমরা সেটা ট্রেলারে দেখে আমাদেরও মনে হয়েছে। তো বেলাদে কবে আসছে, দর্শকরা কেন দেখতে যাবেন? ডেফিনেটলি বেলাদে খুব শিগগিরই আসছে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে, প্লিজ মিস করবেন না। এটা কিন্তু আপনাদের বাড়ির বড়দের, মা, মাসি, ঠাকুমা, দিদিমা, সবাইকে, কাকিমাকে, সবাইকে কিন্তু ট্রিবিউট দেওয়া হবে। বিকজ প্রত্যেককে যারা বাড়িতে সবাইকে রান্না করে খাওয়ায়, তারাও কিন্তু একজন শিল্পী। রন্ধন শিল্প কিন্তু একটা খুব বড় শিল্প, এবং সে একজন শিল্পী, সে সবাইকে আনন্দ দেয়। তো আমি মনে করবো যে এই সিনেমাটা আপনারা সপরিবারে সবাই মিলে দেখতে যাবেন। বেলাদের অবলম্বনে বেলা, এবং আমি বেলার চরিত্রে অভিনয় করেছি। 29শে অগস্ট আসছে বেলা, প্লিজ মিস করবেন। আর প্লিজ সবাইকে বলবেন, একে অপরকে বলবেন। আপনারা মহিলা মহলকে কিন্তু একদম আমি ভীষণভাবে জানাচ্ছি যে মহিলা মহল কিন্তু পুরো ওখানে আমি চাই, কারণ বেলাদে শুরু করেছিলেন আপনাদের জন্য মহিলা মহল। দেখুন, আমার মনে হয় প্রথমত আমার যেগুলো কৌতূহল হয়েছে, বেলাদে মহিলা মহল, রেডিও, এই যে নস্টালজিয়া গুলো আছে, সেগুলোর জন্য দেখার খুব ইচ্ছা। এছাড়া যারা রান্না টান্না ভালোবাসেন, তারা তো বেলাদের রান্না এবং তার বিভিন্ন আইটেম সম্পর্কে খুব ভালো করে জানেন। আর সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন বেলাদের চরিত্রে। তো তার জন্য অবশ্যই 29 তারিখ সবাই দেখতে আসবেন সিনেমাটা। আর আজকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, দর্শকদের সাথে এত কথা শেয়ার করার জন্য। তো আগামী কোনো আবার আপনার সিনেমাতে দর্শকদের সাথে আবার কথা হবে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।